স্পেশাল এডিশন। হ্যালো এভরিওয়ান, শুনছেন 100 স্টেশনের 51তম এপিসোড এবং আজ এপিসোডটি একটু অন্য লেভেলের, একটু ভিন্ন স্বাদের এপিসোড। আগেই বলেছিলাম 2024 সালের একটু নতুন কিছু করে দেখাবো, একটু নতুন ভিন্ন স্বাদে, একটু আলাদা লেভেলে একটা ইউনিক কিছু আমি করে দেখাবো। এবং আজ যে ঘটনাটি আমি আজ প্রেজেন্ট করছি, এরকম একটা ঘটনা আমাদের 100 স্টেশনে আজ পর্যন্ত কোনোদিন হয়নি, যেটা একটা বলতে পারেন একটা ফার্স্ট টাইম একটা ঘটনা। এবং আজ ঘটনাটি মূলত একটা জার্নি, মানুষের জীবনে বেঁচে থাকার যে লড়াই, বেঁচে থাকার যে সংগ্রাম অর্থাৎ স্ট্রাগল, এবং সেই লাইফস্টাইলের যে একটা স্ট্রাগল সংক্রান্ত একটা ঘটনা। আর এর থেকে খুব বেশি বলবো না, তাহলে সাসপেন্স ব্যাপারটা একদম থাকবে না। সো ডিয়ার অডিয়েন্স, আজ আমি হলপ করে বলতে পারি একটা কথা, যে আজ আপনারা পুরো ঘটনাটা যখন মন দিয়ে শুনবেন, একদম গায়ের লোম গা একদম কাঁপিয়ে দেবে। আমি একদম জাস্ট অন গড বলছি। তো আজকের ঘটনাটি যেহেতু বেশ একটা লং টাইমের একটা ঘটনা, বেশ অনেকটা সময় একটা খুব বড় একটা ঘটনা, এবং আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা পুরনো শ্রোতা আছেন তারা চ্যানেলটিকে অলমোস্ট সাবস্ক্রাইব করে দিয়েছেন, কারণ 100 শো যারা একবার শুনবে সাবস্ক্রাইব না করে থাকতে পারবে না। আর এর পাশাপাশি নোটিফিকেশন বেল আইকন অন করতে ভুলবেন না। এমন অনেক ভৌতিক অলৌকিক ঘটনা 100 স্টেশনে অ্যাভেলেবেল। সো কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কাদের সাথে শুনছেন। সো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, এবার ডাইরেক্ট চলে আসি সেই রোমহর্ষক ঘটনায়। জয়িতা হালদার, যিনি বাই ফোন কলসে ঘটনাটি আমাকে জানিয়েছেন, একজন হাউসওয়াইফ যিনি পশ্চিমবঙ্গে থাকেন, কিন্তু প্রপার জায়গাটা নাম তিনি উল্লেখ করতে চান না, সেই জায়গার নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। হ্যালো দাদা, আজ থেকে মোটামুটি প্রায় বছর 10 আগে আমার জীবনে এক ভৌতিক ঘটনার সাথে আমাকে সম্মুখীন হতে হয়। শুধু আমি বললে ভুল হবে, আমি সহ আমার সমস্ত পাড়ার লোকেরাও এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন। আজ আমি সেই ঘটনাই আপনাকে জানাচ্ছি। ছোটবেলা থেকেই ভূতের বিষয়টি আমার বড়ই আগ্রহের। ছোট থেকে ভাবতাম যদি একটু ভূত দেখতে পারতাম তাহলে বড়ই ভালো হতো, কিন্তু সত্যি একটা যে জীবনে ভয়ানক এক ঘটনার সাথে আমি সম্মুখীন হব, এটা আমি আমার জীবনে কোনোদিন এক্সপেক্টই করিনি। মূলত আমি যেই পাড়াটিতে থাকি সেই পাড়াতে রয়েছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের লোকাল থানা আমাদের বাড়ির কাছাকাছি। ঘটনাটি যখন ঘটে তার ঠিক মোটামুটি 2 বছর আগে ওই ইঞ্জিনিয়ারিং কলেজটি গড়ে উঠেছিল। আমাদের পাশের বাড়িতেই বাস করতেন এক স্বামী স্ত্রী, শ্যামল আর গৌরী। উহাদের সাথে আমার সম্পর্ক খুব ভালোই। যেহেতু শ্যামল দাদার চাকরি ছিল না, গৌরী দিদির মা বাবার তাদের বিয়েতে একদম মত ছিল না। ভালোবাসা টানে তারা একে অপরকে বিবাহ করে। শ্যামলদা একটি কাপড়ের দোকানে খুব কম মাইনের একটা কাজ করতেন। এত কম মাইনেতে তাদের সংসার চালাতে প্রচন্ড কষ্ট হতো, কিন্তু এই অভাবের টান সহ্য করেও তারা কখনো একে অপরকে ছাড়েনি। এত কিছু কষ্ট সহ্য করেও তারা সবসময় একে অন্যের পাশে থেকেছে। এরপর তাদের একটি কন্যা সন্তান হয় এবং সংসার খরচা যেন আরো বেড়ে যায়। গৌরী দিদি তাদের বাড়ির সাথে একটি চায়ের দোকান খোলে। পাড়ার সবাই যায় সেই দোকানে চা খেতে। শ্যামলদা নানা জায়গাতে চাকরির পরীক্ষা দিতে যেত। অবশেষে ভগবানের দয়া হলো, শ্যামলদা একটি ভালো সরকারি চাকরি পেল। বেশ ভালো মাইনে হলো। গৌরী দিদি বেশ ভালোই খুশি। আমি বললাম, গৌরী দিদি, তুমি এত কষ্ট করেছো, তাই আজ ভগবান তোমার উপরে দয়া করেছেন। মোটামুটি 5 বছরের মধ্যে তাদের একটি সুন্দর দোতলা বাড়ি হয়ে গেল। শ্যামলদা এখন বাইক নিয়ে অফিসে যান, হাতে তার বড় কোম্পানির দামি স্মার্টফোন। তাদের মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে। বেশ ভালোই চলছিল তাদের সংসার। টাকা পয়সা আসাতেও গৌরী দিদির আচরণে কোনো পরিবর্তন হয়নি। বিকেল হলেই আমরা আমাদের পাড়ার মহিলারা একটু বেরিয়ে একটা নির্দিষ্ট স্থানে বসে আমরা গল্প করতাম। আমি, গৌরী দিদি আর আরো পাড়ার মহিলারা সেখানে থাকতো। আমাদের পাড়াতে একটি মেয়ে থাকতো, নাম ছিল তার জয়া। জয়া তার এক বোন এবং এক ভাই সহ মা বাবা একসাথে তারা থাকতো। এই 3 ভাই বোনের মধ্যে জয়া ছিল সব থেকে বড়। একদিন জয়া কলেজে যাবে বলে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। তার সামনে দিয়ে শ্যামলদা যাচ্ছিল। শ্যামলদাকে দেখে জয়া বলে উঠল, শ্যামলদা, অফিস যাচ্ছ? শ্যামলদা বলে, হ্যাঁ। জয়া তখন বলে, আমাকে একটু কলেজ ছেড়ে দেবে, আমার খুব দেরি হয়ে গেছে। যেহেতু পাড়ার মেয়ে, শ্যামলদা তাই মুখের উপর না বলতে পারল না। শ্যামলদা বললেন, ঠিক আছে। এই বলে
শ্যামলদা জয়াকে তার কলেজের সামনে ছেড়ে দেয়। যেহেতু আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা, সেই সময় স্মার্টফোন সবার হাতে হাতে ছিল না। শ্যামলদার এত দামি গাড়ি আর এত দামি স্মার্টফোন এই দেখে জয়া মনে মনে ভাবতে থাকে। জয়া তার বাবাকে অনেকবার বলেছে ফোন কিনে দেওয়ার জন্য, কিন্তু এই 3 ভাই বোনের খরচা এই সব কিছু পেরে উঠতে না পেরে জয়ার বাবা জয়াকে ফোন কিনে দিতে পারেনি। এই জয়া ছিল ভীষণ স্বার্থপর, নিজের সুখ ছাড়া সে আর কিছুই বুঝতে চাইত না। তাই জয়া মনে মনে ঠিক করে টাকা পয়সা এবং ভালো ভালো জিনিসের সুখ ভোগ করার জন্য সে শ্যামলদার জীবনে প্রবেশ করবে। আবার ঠিক পরের দিন জয়া শ্যামলদাকে অনুরোধ করে তাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু শ্যামলদা রাজি হয় না। শ্যামলদা বলে একদিন ঠিক আছে, কিন্তু এটা প্রতিদিন সম্ভব নয়, আর এছাড়া লোকে দেখলে কি বলবে। এই বলে শ্যামলদা চলে যায়। কিন্তু এই জয়া হার মানতে রাজি হয় না। একদিন জয়া শ্যামলদাকে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু এই শ্যামলদা এত বুদ্ধিমান হয়েও একটা ওইটুকু মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। বেমালুম ভুলে যায় তাদের এই সংসারটা কত কষ্ট করে না তৈরি হয়েছে, তার স্ত্রী এই সংসারের জন্য কত কষ্টই না করেছে। কিন্তু শ্যামলদা ওই মেয়েটির সাথে অবৈধ সম্পর্ক করে। পর মুহূর্তে শ্যামলদার যখন জ্ঞান আসে আর সে ভাবে সে কি ভুলটাই না করেছে। ভুল বললে ভুল বলা হবে, এটা তো একরকম পাপ। বাড়িতে এসে তিনি তার স্ত্রীর দিকে চোখে চোখ রেখে আর তাকাতেই পাচ্ছেন না। জয়াকে শ্যামলদা একটি দামি স্মার্টফোন কিনে দেয় এবং এই সব কিছু কুকীর্তি চাপা দেওয়ার জন্য শ্যামলদা জয়াকে আরো বেশ কিছু টাকা পয়সাও দেয় আর বলে, ভগবানের দোয়ায় আর আমার সামনে কখনো এসো না, আমার একটা সংসার আছে, আমার বউ আছে, আর আমার বউ এটা জানতে পারলে আমার সংসার যে একদম শেষ হয়ে যাবে। এই টাকা আর স্মার্টফোন পেয়ে জয়া প্রচন্ড খুশি, কিন্তু এর পাশাপাশি জয়ার মনটাও খারাপ হয়ে যায়। সে শুধু মনে মনে এটাই ভাবে যে শ্যামলদা যদি কথা না বলে তাহলে তো টাকা শেষ হয়ে গেলে টাকা আর কি করে পাবো। সেজন্য সে বারবার হোয়াটসঅ্যাপে শ্যামলদাকে মেসেজ করে এবং বারবার ফোন কলস করে। গৌরী দিদি এই ফেসবুক এই হোয়াটসঅ্যাপ সম্বন্ধে কিছুই জানতেন না, তাই তার সামনে মেসেজ আসলেও তিনি কিছু বুঝতেও পারতেন না। তাই তিনি শ্যামলদাকে বলতেন যে দেখো তো কে মেসেজ করছে। শ্যামলদা জয়ার কোনো ফোনও রিসিভ করে না এবং মেসেজের কোনো রিপ্লাইও দেয় না। তা এরপর জয়া ফোন করা একদম বন্ধ করে দেয়। শ্যামলদা হাফ ছেড়ে বাঁচে। এরপর শ্যামলদা নিজের স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এই মানুষটা তার জন্য নিজের মা বাবা বাড়িঘর সব ছেড়ে আমার সাথে রয়েছে, আর আমি তার সাথে কি না বেইমানি করেছি। এরপর মাসখানেক গেল, শ্যামলদা একটু স্বাভাবিক হলো। একদিন জয়া শ্যামলদার ফোনে মেসেজ করে বলে যে আমাকে ফোন করো। শ্যামলদা তখন ফোন রিসিভ করে তাকে ঝাড় দিতে শুরু করে, তোমাকে বারণ করেছি না যে আমাকে ফোন করবে না, মেসেজ করবে না, তাহলে কেন এসব করছো? উত্তরে জয়া বলে, আমি অন্তঃসত্ত্বা। এটা শোনা মাত্র শ্যামলদার মাথায় যেন এক তীব্র বাজ পড়ে। শ্যামলদা বলে, তোমার যদি টাকা লাগবে তো নাও, কিন্তু একদম মিথ্যে কথা আমাকে বলো না। উত্তরে জয়া বলে, টাকার লোভই তো এত কিছু হলো, আমার আর টাকা লাগবে না, আর কিছু আমি চাই না, তুমি শুধু আমাকে বিয়ে করো। এই ব্যাপারটা আমার বাড়িতে যদি জানতে পারে আমাকে একদম মেরে ফেলবে, তাই এখন উপায় তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। শ্যামলদা বলে, মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? আমার বউ আছে, আমার 8 বছরের এক মেয়ে আছে। জয়া বলে, তাতে কি হয়েছে, আমাকে নিয়ে চলো, আমাকে তোমার বাড়িতে রাখো। আমার বাড়িতে যদি এসব জানতে পারে তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আর না হলে আমাকে মেরেই ফেলবে। আর একটা কথা বলি, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু তোমার বউকে সব কথা বলে দেবো, আর তোমার সংসার এমনিতেই ভেঙে যাবে। শ্যামলদা এবার প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এবার কি হবে, কি করে সে এই পরিস্থিতি সামলাবে? আর বউ যদি এটা জানতে পারে তাহলে কি না হবে, আর আমার বউ যদি এটা জানতে পারে যে আমি তার সাথে এতটা বড় বিশ্বাসঘাতকতা করেছি তাহলে সব শেষ হয়ে যাবে। শ্যামলদার রীতিমতন অস্থির হয়ে পড়ে আর রীতিমতন তার জন্য শরীর খারাপ করে। এমতো অবস্থায় গৌরী দিদি শ্যামলদাকে দেখে বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শ্যামলদাকে বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন?
তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। শ্যামলদা বলে, আমার মনে একটা কথা আছে যেটা আমি এখনো তোমাকে বলতে পারছি না। গৌরী দিদি বলে, কি কথা বলো? আমি তোমার বউ আর তুমি আমার থেকে কথা লুকাচ্ছ? শ্যামলদা বলে, কথাটা এমনই, সেটা তুমি জানতে পারলে আমি জানি না কি হবে। আর এটা এমনই একটা কথা যেটা আমি তোমাকে বলতে সাহসও পাচ্ছি না, কারণ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। গৌরী দিদি বলে, দেখো, আমি তোমার জীবন সঙ্গী, পরিস্থিতি যেমনই আসুক না কেন আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। আমাকে বলো কি হয়েছে। এই শুনে শ্যামলদা গৌরী দিদির সামনে সমস্ত ঘটনা বলে ফেলে, আর তার সাথে এই কথাও বলে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য সে ভীষণ দুঃখিত। এই সমস্ত ব্যাপারটা শুনে গৌরী দিদি যেন কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে যায়। গৌরী দিদি চোখের সামনে যেন সমস্ত কিছু একদম অন্ধকার হয়ে গেল। এত বড় একটা আঘাত, এটা সহ্য করার মতন ক্ষমতা এই গৌরী দিদির ছিল না। আর সত্যি তো, কোনো বউ কি এটা সহ্য করতে পারে? এই ঘটনায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে সারা রাত ধরে অশান্তি হয়। এই চেঁচামেচির শব্দ আমরাও শুনতে পেয়েছি, কিন্তু তখনও জানতাম না যে কি ব্যাপারে এত ঝামেলা হচ্ছে। আমি তো খুব অবাক হয়েছিলাম তাদের এই চেঁচামেচির শব্দ শুনে। আমি এটা যেন স্পষ্ট শুনতে পাই, গৌরী দিদি শ্যামলদাকে বলে, তুমি যা করেছো এর জন্য আমি তোমাকে এই জন্মে কোনোদিন ক্ষমা করবো না। এই বলে সকাল হওয়া মাত্র গৌরী দিদি তার মেয়েকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে গেল। অন্যদিকে জয়া শ্যামলদাকে মেসেজ করতে থাকে, ও তাহলে তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে, আমি থানায় যাচ্ছি। এইটা শোনা মাত্র শ্যামলদার মাথা আর কোনো কাজ করে না। শ্যামলদা তখন নিরুপায় হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর পুলিশ আসে। শ্যামলদার ফোনে জয়ার মেসেজ, ফোন কলস সমস্ত কিছু পুলিশের চোখে আসে। মুহূর্তের মধ্যে এই ঘটনা সমস্ত জায়গায় একদম হৈ হৈ পড়ে যায়। শ্যামলদার এই আত্মহত্যার খবরটা জয়ার কাছে পৌঁছে যায়। জয়া তখন স্পষ্ট বুঝতে পারে এবার আমার চরম বিপদ, পুলিশ যে কোনো মুহূর্তে আমাকে ধরতে পারে। সে ভেবেছিল তার বাড়ির লোক জানার আগেই সে শ্যামলদার বাড়িতে উঠবে, কিন্তু যার বাড়িতে সে উঠবে ভেবেছিল সেই তো আর নেই। পুলিশ যে তাকে ধরবে এই আশঙ্কায় সে তাদের বাড়ির সংলগ্ন যে মোবাইল টাওয়ারটি ছিল সেই মোবাইল টাওয়ারে সিঁড়ি দিয়ে সে আস্তে আস্তে উঠে পড়ে। মেয়েটিকে টাওয়ারে উঠতে দেখে সেখানে অনেক ভিড় এবং অনেক চেঁচামেচি শুরু হয়ে যায়। যতই তারা তাকে উপরে উঠতে বারণ করে, কিন্তু সে ক্রমাগত উপরে উঠে যায়। মেয়েটি তখন রাগে আর ক্ষোভে প্রচন্ড চিৎকার করে। এরপর ওই টাওয়ারের 3 তলা সমান উঁচু জায়গা থেকে জয়া সোজা ঝাঁপ দিয়ে দেয়। সে যখন মাটিতে পড়ে, আমার বর ঠিক ওই মুহূর্তেই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমার বর নিজে তার শরীর থেকে প্রাণ চলে যেতে থাকে। এরকম খারাপ কাজের পরিণাম কি কখনো ভালো হতে পারে? কিন্তু তাদের এই খারাপ কাজের শাস্তি এটা আমাদেরকেও পেতে হয়। জয়ের এই মৃত্যুর পর পাড়ার সমস্ত পরিবেশটা যেন পাল্টে যায়। সূর্য অস্ত গেলে পাড়ার পরিবেশ একদম থমথমে হয়ে যায়। এক যেন ভয়ঙ্কর পরিবেশ, চারিদিকটা যেন একদম শুনশান, একদম শ্মশানের মতন ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা হয়, ওই মোবাইল টাওয়ার থেকে যেন একটা মেয়ের কান্না শব্দ আমরা শুনতে পাই। শুধু আমরা নয়, গোটা পাড়ার লোক এই কান্নার শব্দ শুনতে পেত। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ তার এই চিৎকার আর কান্নার শব্দে ঘুমটা যেন ভেঙে যেত। এই গোটা পাড়ার লোকের ভয় যেন একদম মরণের মতন অবস্থা হয়ে গেছিল। কারণ অন্ধকার হলে কখনো কখনো মেয়েটাকে ওই টাওয়ারের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই ঘটনা সকলের মনে প্রচন্ড আতঙ্ক সৃষ্টি করে। থানার পুলিশরাও ঠিক মতন ডিউটি করতে পারতো না। মেয়েটির এই কান্নার শব্দ যেন তারাও শুনতে পেত। একদিন এক স্বামী স্ত্রী ওই টাওয়ারের নিচ দিয়ে যাচ্ছিল।
আর ওই সময় ওই রাত্রিবেলায় মহিলাটির চুল খোলা ছিল। আর আচমকা ওই মহিলাটি হঠাৎ যেন কি কারণে টাওয়ারের উপর আপনা আপনি উঠতে শুরু করে। তার বর বলে, আরে এটা কি হয়েছে তোমার, তুমি টাওয়ারে উঠছো কেন? তার বর তাকে বাধা দিলে সেই বউটা তার বরকে জোরে ধাক্কা দেয়। বরটা তখন বেশ আঘাত লাগে। বরটা তখন আশেপাশের লোকের সাহায্যে তার বউকে ওখান থেকে উদ্ধার করে এবং কোনো রকমে বাড়িতে নিয়ে যায়। এরপর একদিন এক 14 বছরের মেয়ে একা স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক যখন ওই মেয়েটি টাওয়ারের নিচে আসে এবং ওই টাওয়ারের নিচ দিয়ে যাওয়ার সময় কেন জানি না মেয়েটি হঠাৎ টাওয়ারের উপর উঠতে শুরু করে। ভাগ্য ভালো, সেখানে এক রিক্সাওয়ালা যাচ্ছিল। রিক্সাওয়ালার নজরে আসা মাত্র রিক্সাওয়ালা মেয়েটিকে ওই টাওয়ার থেকে নামায় এবং তাকে বাড়ি দিয়ে আসে। এরকম আরো অনেক ঘটনা আজ থেকে ঠিক 10 বছর আগে তখন প্রায় ঘটতে থাকে। যেমন আমাদের পাড়াতেই থাকতো এক পরিবার, সেই পরিবারে মা, বাবা, পুত্র আর পুত্রবধূ। বৌমা একটি স্কুলে চাকরি পেয়েছিল। ঠিক স্কুল থেকে ফেরার সময় জয়া তার শরীরে প্রবেশ করে, যার জন্য সেই মহিলাটা নিজের বাড়িতে না ফিরে জয়ার মা বাবার বাড়িতে যায়। দরজায় টোকা দেওয়ায় জয়ার মা দরজা খোলে। সে জয়ার মাকে বলে, মা রুটি হয়েছে? সে তখন তাদের বাড়িতে বসে রুটি খেতে শুরু করে। ওইদিকে বাড়ি ফিরতে দেরি হয় ওই মহিলাটির স্বামী তাকে খুঁজতে শুরু করে। তখন তার স্বামী জানতে পারে জয়ার মা বাবার কাছে তার বউ রয়েছে। সে তখন তার স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে সে পারছে না। অবশেষে এক তান্ত্রিকের সাহায্যে বহু কষ্টে তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমাদের পাড়ার লোকের মনেও এতটা তীব্র আতঙ্কের সৃষ্টি হয় যে তারাও ভাবে যে একদিন হয়তো আমাদেরও দিন আসবে, একদিন আমাদেরকেও হয়তো ওইভাবে ওই টাওয়ারে নিয়ে গিয়ে আমাদেরকে একদম শেষ করে ফেলবে। জয়া বেঁচে থাকতে একটি পরিবারকে একদম শেষ করে দিল, আর মারা যাওয়ার পর সমস্ত পাড়ার লোককে ভয় যেন অতিষ্ঠ করে মারছে। এইভাবে প্রায় 1 বছর চলে যায়। একদিন আমি টিভিতে এক ভালো তান্ত্রিকের সন্ধান পাই। আমার তখন মনে বিশ্বাস হলো যে একমাত্র ইনি হয়তো পারবেন আমাদেরকে, অর্থাৎ আমাদের এই পাড়ার সমস্ত লোকেদের এই মহা বিপদ থেকে রক্ষা করতে। তখন আমরা কিছুজন ওই তান্ত্রিকের সাথে কন্ট্যাক্ট করি এবং যথারীতি উনার কথা মতন কাজ শুরু হয়। এরপর টাওয়ারের সামনে একটি মা কালীর মন্দির স্থাপন করা হয়। সেখানে প্রতিদিন পূজা পাঠ হতো। পুরো পাড়াকে একদম তন্ত্র দ্বারা বেঁধে দেওয়া হয় এবং তারপর থেকে আমরা যেন একটু শান্তিপূর্ণভাবে বাস করতে শুরু করি। তো অরিত্রদা, এই ছিল একটা ঘটনা। এই ঘটনার মধ্যে যে নামগুলোর উল্লেখ আছে, যেমন জয়া, গৌরী, শ্যামল, এই নামগুলো কিন্তু আসল নাম নয়, ঘটনা বলার সুবিধার্থে এই নামগুলো দিয়েছি। এদের আসল নাম আসলে অন্য। বুঝতে তো পারছেন দাদা যে আসল নাম দেওয়ার একটু অসুবিধা আছে, তাই চরিত্রের নাম এবং ঘটনাস্থল কোনো কিছু উল্লেখ করতে পারিনি। ঘটনাটি যদি সত্যি পাঠ করার যোগ্য মনে করেন তাহলে এই ঘটনাটি আপনি আপনার হান্টার স্টেশনে অবশ্যই পড়ে শোনাবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার এবং তার সাথে হান্টার স্টেশনের সমস্ত শ্রোতা বন্ধুরা যেন ভালো থাকে, এটাই চাই। রিয়েলি জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ঘটনা যেটা আমরা এতক্ষণ শুনলাম, যে এরকম একটা ঘটনা, যে একটা কিছু মোহ এবং এই লোভ যে মানুষের জীবনকে কিভাবে ত্বরান্বিত করতে পারে, যার একটা বাস্তব একটা রূপ আমরা দেখলাম। সো আশা করছি এই ঘটনাটা আপনাদের সকলেরই ভীষণ একটা ইউনিক লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। সো ডিয়ার অডিয়েন্স, একটা কথা হয়তো কোনোদিন বলা হয়নি, এই আপনারা যে এতদিন ধরে যে হান্টার স্টেশন শো শুনছেন এবং এতদিন ধরে যা যা এপিসোড হচ্ছে তার মিউজিক, ব্যাকগ্রাউন্ডস অর্থাৎ গ্রাফিক্স থেকে আরম্ভ করে সমস্ত অলমোস্ট টোটাল যে প্রেজেন্টেশন, এবং সেই প্রেজেন্টেশনটা আমাকে পুরো একা করতে হয়, মানে টোটাল যে জার্নির একদম পথযাত্রী আমি নিজেই, এবং আমাকে সবকিছু মেনটেন করতে হয়, যার জন্য একা দ্বারা সবকিছু বুঝতে তো পারছেন খুবই চাপের হয়ে যায়। যাই হোক, আমি আশা করব যে আপনারা সবসময় আমার পাশে থাকবেন
এপিসোড শেয়ার করবেন, এপিসোডকে আরও সবার অনেকের মধ্যে পৌঁছে দেবেন। যাক, এটুকুই আপনাদের কাছে চাই। আর আপনাদের মনে আছে তো ঘটনা কিভাবে পাঠাবেন? সো ঘটনা পাঠাতে মেল করতে হবে hauntedstation25@gmail.com। কারণ মেল করতে প্রবলেম হলে তারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট ফোন কলস করে ঘটনা বলতে পারেন, সব রকম অপশনই অ্যাভেলেবেল থাকবে। হান্টেড স্টেশন কোনো অন্ধবিশ্বাস, কুসংস্কার, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুকে সাপোর্ট করে না। আর ঘটনাকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। আর বিশ্বাস কিংবা অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। আর বিশ্বাস না থাকলে এইসব ঘটনাকে গল্পের আকারে ধরে নেওয়াটাই একদম এন্টারটেনমেন্টের কাজ। সো গাইস, আজকে আর শাউট আউট পর্ব রাখছি না। শাউট আউট পর্ব আজকে এপিসোডটা একটু বড় হয়ে যাতে আজকে আর শাউট আউট পর্ব আজকে টাইম হলো না। শাউট আউট পর্ব এই পরদিন থেকে থাকবে। তো সকলে ভালো থাকবেন। আজকের মতন আসি, আবার নেক্সট সোমবার।